আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। যখন দুঃসময় আসে তখন সব পিছু পিছু আসে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন দুঃসময় চলছে। দুঃসময় বলতে ভোটে তো গোহারা নেড়েছে, ওই চুপ কিট দেখিয়েছিলেন না, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাতে দেখিয়েছিলেন যে আপনারা বলেছিলেন 200 পাবেন, পেলেন 150টাও পেলেন না। তো চুপ কিট। এখন সেখানে বসে মোদীজি আর অমিত শাহ মনোযোগ দিয়ে দেখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বডি ল্যাঙ্গুয়েজ। এইবার ওটা দেখানোর মানে হলো চুপ কিট কার হলো, এবার তৃণমূলের হলো। বললো 200 26টা পাবো, এলো কত 80টা। 80, তাও এখন দলের যে বিজিত বিধায়ক যারা আছে তারা অর্ধেক হাওয়া। তিনি একটা বৈঠক ডেকেছিলেন ওই বিধায়কদের নিয়ে, সেখানে 10-12 জন বিধায়ক হাওয়া নেই। পার্লামেন্টারি কমিটির বৈঠক ডাকলেন, সেখানেও দেখা গেল 10-12 জন, অর্ধেকের বেশি তারা নেই। আমি বলেছি না, সব এদিক ওদিক ছিপ ফেলে বসে আছে, কারণ এই পার্টি টিকবে না। এই পার্টির কোনো আইডিওলজি নেই তো, এটা শুধু ঝাড়া পার্টি। এখন শুভেন্দু এসে কড়া হাতে চাবুক চালাচ্ছে। চাবুক মানে বেধড়ক চাবুক। যত অবৈধ ফুটপাত দখলকারী ছিল, অবৈধ ফুটপাত দখলকারীদের উচ্ছেদ শুরু হয়েছে। আর সব থেকে বড় কথা, অবৈধ ফুটপাতকারী কারা জানেন? সব ভিটিয়াবুরুজ, ইকবালপুর, মমিনপুর এই অঞ্চলের ছেলেপিলেরা। আপনি গ্যান্ডের রাস্তাটায় যাবেন, আপনি হাঁটার রাস্তা পাবেন না। ওইখান থেকে একদম পার্ক স্ট্রিট হয়ে আপনার এই চৌরঙ্গির পুরো রাস্তাটা, এমনকি আপনার ওই এস.এন. ব্যানার্জি রোড, দুপাশ দোকান আর দেখা যায় না। পারলে গ্র্যান্ড হোটেলের গেটটাও নিয়ে নেয়। এরা সব ববি হাকিম এদেরকে বসিয়েছিলেন, এদের কাছ থেকে তোলা নেওয়া হতো। আচ্ছা, তোলা তো গেল। এবার রাজ্যের যে 18টা হাইওয়ে রয়েছে, এই 12টা হাইওয়ে রয়েছে ন্যাশনাল এবং রাজ্যের যেগুলো রয়েছে স্টেটের, সেখানে সমস্ত টোল বসিয়েছিল, প্রাইভেট টোল। শোনা যাচ্ছে সেখান থেকে 100 কোটি টাকা মাসে আসতো। 100। এবার 100 কোটি টাকার মধ্যে 50 ভাগ যেত অভিষেকের কাছে, আর 50 ভাগ যেত যারা টোল আদায় করছে তাদের জন্য। এখন সেখানেও বেড়েছে হাফতা। শুভেন্দু অধিকারী সব টোল প্লাজা বন্ধ, বুলডোজার দিয়ে সব ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়ে একেবারে শেষ করে দিয়েছে, মাঠ করে দিয়েছে। আর টোল দেওয়ারও লোক নেই, তারা তো ভয় চড়ে পালিয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে গিয়েছিলেন হাইকোর্টে। হাইকোর্টে গিয়ে PIL দাখিল করেছেন। এখন তিনি হাইকোর্টে গিয়ে এমন হাঙ্গামার মধ্যে পড়েছেন, এমন হাইকোর্টের উকিলরা গেছে খেপে। হাইকোর্টের উকিলদের বক্তব্য হলো, এতদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থেকে তিনি আমাদের যত না জ্বালিয়েছেন, এখন X হয়ে যাওয়ার পর তিনি এখন YZ হয়ে তিনি একেবারে আমাদের তো সর্বনাশ করে দেবেন। তিনি 15 বছর ধরে তার ওই ওকালতির যে লাইসেন্স, সেটা শুধু রিনিউ করেননি। রিনিউ না করে উনি একদম কোর্ট ফোর্ট চাপিয়ে, জব্বা টব্বা চাপিয়ে উনি চলে গিয়েছেন, PIL দাখিল করেছেন। তার PIL এর তো মুষ্টি পিন্ডি কিচ্ছু হয়নি। PIL এর সপক্ষে কোনো দস্তাবেজ নিতে পারেননি। তা কোর্ট বলেছে ঠিক আছে, 3 সপ্তাহ বাদে আমরা আবার দস্তাবেজ দাখিল করুন, প্রমাণ দাখিল করুন, তারপরে আমরা 5 সপ্তাহ বাদে তার শুনানি করব। মানে জুলাই বেরিয়ে গেল আর কি। আর প্রমাণ কি দেবেন? বিজেপি একটাও পার্টি অফিস দখল করেনি, একজনকেও মারধর করেনি, একজনের বিরুদ্ধে FIR হয়নি। FIR করবে যে, সব তো পলাতক, নেতারা বাড়ি থেকে বেরোচ্ছে না।
এখন উকিলরা বিরক্ত হয়ে না বার কাউন্সিলকে দিয়ে আবার একটা চিঠি পাঠাচ্ছে বিচারকদের কাছে, এবার একটা বার কাউন্সিল একটা করবে, পিটিশন করবে, তার বিরুদ্ধে মামলা করবে। শুনুন তারা উকিলরা কি বলছে। গত 15 বছর ধরে গোটা বাংলাকে উনি জ্বালিয়েছেন, সবাইকে উত্তক্ত করেছেন, বিরক্ত করেছেন। আজকে বাংলা ওনাকে পিপলস ম্যান্ডেট দিয়ে বার করে দিয়েছেন। এখন এই আদালতে আসছে, আমরা খুব চিন্তিত এখন যে আমাদেরকে আবার জ্বালাবেন আর কি, মানে বিরক্ত করবেন। এই দেখুন না, আদালত থেকে একটা পলিটিক্যাল ফোরাম হিসেবে তৈরি করার চেষ্টা করছে, তো ইস্যু তৈরি করার চেষ্টা, ভেসে থাকার ব্যর্থ চেষ্টা একটা। কেননা জনরোষ কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তো কেউ ছিল না, লিটিগেন্টসরা, স্টাফেরা সবাই মিলে দেখছিলেন তো যে স্লোগান, ওনাকে দেখেই স্লোগান দিচ্ছিল আর কি, কি বলছিল তো শুনতেই পাচ্ছিলেন। আর মানে তো আমার ছোট ভাই সূর্যনীল, ও তো ওখান থেকে রেস্কিউ করতে গিয়ে ও জামা কাপড় পর্যন্ত মানে ছিঁড়ে গেছে আজকে। তো এই অবস্থা। আমার একটা অন্য প্রশ্ন আছে, উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তো ওনার এই প্র্যাকটিস করার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা সাসপেন্ডেড থাকে। তো রিজামশন সার্টিফিকেট না পেয়ে উনি এরমভাবে আদালতে উকিল হিসেবে অ্যাপিয়ার করতে পারেন কিনা? কারণ দেখুন, আমি নাম নিয়ে বলছি, আমার সাথে সেদিনকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর কথা হচ্ছিল। উনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারছেন না, কারণ উনি যে ওনার লাইসেন্স সাসপেন্ডেড ছিল, উনি যখন বিচারপতি ছিলেন, তাই জন্য উনি যখন রিজামশনের জন্য অ্যাপ্লাই করেছেন, বার কাউন্সিল সেটা কিন্তু দেয়নি এখন। আর বিশ্বজিৎ বাসু সাহেব কিন্তু রিটায়ার করেছেন বেশ কয়েক মাস আগে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এই সবে সবে ইলেকশনে হেরে এখন হঠাৎ করে তো কোনো সার্টিফিকেট অফ রিজামশন হতে পারে না, পেতে পারে না উনি বার কাউন্সিলের কাছ থেকে। তো এই জায়গাটা দেখা উচিত। আর এটায় যদি উনি রিজামশন সার্টিফিকেট না নিয়ে আজকে উনি যেটি করতে এসেছিলেন সেই জিনিস করতে আসে, তাহলে বার কাউন্সিলের কাছে আমার মতে আমাদের স্টেপস নেওয়া উচিত আর কি। কেননা ওনার লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ড করা উচিত। আর আমার মনে হয় সেটাও জনহিতকর হবে আর কি, আমাদের পক্ষেও খুব মানে সেটা হিতকর হবে আর কি। কেননা আদারওয়াইজ আননেসেসারি দেখুন আমাদের শরীর খারাপ হয়ে গেছে, এত বিরক্ত করেছেন ফলস কেস দিয়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে, নেতাদেরকে। এত মামলা করতে হয়েছে, আমরা উকিলরা আজকে অসুস্থ হয়ে পড়েছি। এই দীর্ঘ 5.5 বছর 8 বছর ধরে যা লড়াই চলেছে আর কি। হ্যাঁ, আমরা লিটারালি অসুস্থ। হ্যাঁ, ব্লাড প্রেশার, সুগার সমস্ত হয়ে গেছে। এখন এখানে এসে আবার যদি হাইকোর্টটাকে একটা পলিটিক্যাল পোডিয়াম হিসেবে ইউজ করার চেষ্টা করে, সেটা মোস্ট আনফর্চুনেট। অ্যাকচুয়ালি কেওস, অ্যানার্কি, এগুলো ওনার টাইপ অফ পলিটিক্স আর কি। এই হলো উকিলদের বক্তব্য, মানে উকিলদের প্রতিনিধির বক্তব্য। এখন মামলায় তো জেরবার এতদিন লোককে করেছিলেন, তার হাত থেকে কেউ রেহাই পায়নি। রাজনৈতিক কর্মী, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, তারপর আপনার হচ্ছে খোদ পুলিশ, যে তার কথা শুনবে সেই পুলিশ, সরকারি আধিকারিক, সবার উপরে মৌলজার চালিয়েছেন। এবার অনেকগুলো মামলা হচ্ছে, তারপর আইপ্যাকের মামলা রয়েছে, একে একে সব শান্তনু বিশ্বাস সব যেগুলো আছে না, কালীঘাটের ওসি ছিল, মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতেন, তার বাজার করে দিতেন, তাকে ডিসিপি বানিয়ে দিয়েছিল। গুলি উল্টানোর পর ডিসিপি হাওয়া ঝাড়খণ্ডে গিয়ে লুকিয়ে বসছিল, তারপর তাকে ঝাড়খণ্ড পুলিশ অ্যারেস্ট করে এনে কলকাতা পুলিশের হাতে দিয়ে দেয়। এইবার দেখবেন কত তথ্য বেরোবে, কারণ ওনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সখ্যতা ছিল। শোনা যায়, মানে যারা এই সমস্ত খবর টবর দেয় তারা শোনা যায়, আমি কোনদিন চোখে দেখিনি, ওই সামনের যে মাঠটা আছে সেই মাঠে দুজনে পাইচারি করতেন এবং চা খেতেন এবং গোপন গোপন কথা হতো। অর্থাৎ এই পুলিশটাকে পুরো কন্ট্রোল করতেন এই শান্তনু সিনহা বিশ্বাস, যাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার পুলিশের ডিসিপি হঠাৎ পালালো কেন? তার কাছে এমন কিছু তথ্য আছে, সেই তথ্য এবার নিংড়ে বার করবে। এছাড়া তো আপনার যত আপনার রয়েছে, এমএলএ রয়েছে, তারপরে আপনার যত গুন্ডা রয়েছে, মস্তান রয়েছে, পটাপট তুলে তাদের কি ব্যবস্থা হচ্ছে সে তো একমাত্র পুলিশই বলতে পারবে, আর লালবাজারের সেন্ট্রাল লকআপ বলতে পারবে। আমাদের সামনে তো আর হবে না।
আমরা জানতেও পারবো না। তবে বসে যে পাতকৃত্য করার ব্যাপারটি আছে সেটা সাধারণভাবে করতে পারবেন না। আমি যতটুকু জানি পুলিশ কোথায় কোথায় মারে এবং কিভাবে মারে, দাগ পড়বে না, অথচ অনুভব হবে যে আমি মেরেছি, যেটা নরেন্দ্র মোদী করেন। নরেন্দ্র মোদী ওইখানে চুপ কিট 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 শুনছিলেন, মোর শাহ শুনছিলেন বসে বসে, তারপর এমন ব্যবস্থা করে দিয়েছেন ওরাই চুপ কিট 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 হইতে হয়ে 80টা পেয়েছে। 77 পেয়েছিল বলে বিজেপি খুব আনন্দ হয়েছিল, চুকিটকিট হয়েছিল। এবার নিজেরা 80টা পেয়ে এইবারেতে সমস্ত মুখ বন্ধ হয়ে গিয়েছে এবং যে যার মতো পালিয়ে গিয়েছে। তো এখন এই যে মমতা ব্যানার্জির ওপরে একের পর এক আঘাত আসছে, সেই আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সামলাবেন? তিহার যাত্রা তার কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, মানুষ চোখকে দেখতে পাচ্ছি বড় বড় করে, তিহার যাত্রা তার কেউ আটকাতে পারবে না, নিশ্চিন্তে থাকুন। তিহার যাত্রা তার জন্য একেবারে টিকিট কাটা আছে, হয়তো একটু সময় লাগবে কিন্তু টিকিটটি কাটা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার একটা আদেশ জারি করলো, এমন একটা আদেশ যেটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রশাসনিক তো বটেই, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জীবনেও যার একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এখনো পর্যন্ত আমি দেখলাম না যে এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা কোনো মিডিয়াতে হচ্ছে, কিন্তু অবশ্যম্ভাবেই আগামী দিনে এর একটা বড় প্রভাব আসবে। কেন আসবে, কিভাবে আসবে এবং আদেশটা কি, সেটা নিয়ে এখনকার আলোচনা। আজ 14ই মে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকার গোহত্যা নিয়ন্ত্রণ নিয়ে 8 দফা নির্দেশিকা জারি করলো। নির্দেশিকাটি নতুন, তবে যে আইনের উপর ভিত্তি করে এই নির্দেশিকা জারি হলো সেটা পুরনো, বলা যায় বহু পুরনো। আইনটি হলো পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950, মানে আইনটি আজকের নয়, 1950-এর আইন। আজ সরকার যেটা, পশ্চিমবঙ্গ সরকার যে নির্দেশিকা জারি করেছে, যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের 2018 সালের 6 আগস্টের রায় এবং সেই সংক্রান্ত 2022 সালের 8ই জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করে এটা প্রকাশ করা হয়েছে। আইনটি কি, কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আইনটি আগেই বলেছি, নাম হচ্ছে পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950। এটা প্রযোজ্য হবে ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং নপুংসক মহিষ, এই প্রাণীগুলির ক্ষেত্রে। এই ধরনের কোনো প্রাণীকে তখনই জবাই করতে পারবেন কেউ যখন তিনি সংশ্লিষ্ট প্রাণীটি জবাইয়ের উপযুক্ত বলে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে সার্টিফিকেট পাবেন। এবং সেই জবাইও কিন্তু যত্র তত্র মাঠে ময়দানে যেখানে খুশি সেখানে জবাই করা যাবে না। নির্দিষ্ট জবাইখানাতে নিয়ে গিয়ে ওই সার্টিফিকেটের বেসিসে সেখানে জবাই করতে হবে। সেটা না নিয়ে যে কোনো জায়গায় এটা জবাই করলে, যে কোনো প্রাণীকে জবাই করলে, মানে যে কোনো ধরনের গরু মহিষকে জবাই করলে জেল জরিমানা দুটোই হবে। যদিও বলেছি এটা 1950 সালের আইন, সুতরাং বহু পুরনো, তবু এই আইনের কোনো মান্যতা পশ্চিমবঙ্গে ছিল না। আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে কিছু মান্যতা ছিল। তখনও মিউনিসিপ্যালিটির বাজারে গেলে সেখানে গিয়ে দেখা যেত সেখানে চিকিৎসক, যারা মিউনিসিপ্যালিটির নিযুক্ত চিকিৎসক তারা আসতেন, এসে তারা পশু তারা দেখে যেতেন যে কোন ধরনের পশু জবাই করা যাবে। এমনকি ছাগল কাটলেও
ছাগলটা কাটার যোগ্য কিনা তার গায়ে স্ট্যাম্প মেরে যেতেন। কিন্তু এই আইনের মধ্যে ধর্মের কথা কোথাও নেই, কিন্তু পুরো বিষয়টিতে ধর্ম জড়িয়ে আছে। কারণ বললাম গো মহিষ, এই আইনে এইটাই রয়েছে। গোমাংস খাওয়া না খাওয়ার মূলে আছে ধর্মীয় পরিচয়। গোমাংস মূলত অহিন্দু জনগোষ্ঠী, বিশেষ করে মুসলিমদের খাদ্য। বিশেষ করে মুসলিম কেন বললাম, আমার বহু বন্ধু আছেন যারা বাঙালি খ্রিস্টান, তাদের নাম শুনলে বোঝা যাবে না তারা খ্রিস্টান, কিন্তু তাদের খাদ্যাভ্যাসে কিন্তু গরু নেই, যদি খ্রিস্টানদের গরু খেতে নিষেধ নেই। আবার সুতরাং কিন্তু এখানকার খ্রিস্টানরা তারা অনেকেই গোমাংস খান না, তাদের মধ্যে এখনো সেই হিন্দু সেন্টিমেন্টটা রয়ে গেছে। আবার এমন হিন্দু আমার পরিচিত আছেন যারা গোমাংস খান, যারা নিউ টাউনে নিউ মার্কেটে গিয়ে গোমাংস কিনে নিয়ে আসেন। সুতরাং পশ্চিমবঙ্গে তাদের সংখ্যা অতি অতি অল্প। এটাকে শুধু বলা যায় যে গোমাংস হচ্ছে মুসলিমদের খাদ্য পশ্চিমবঙ্গে। এটিকে শুধু ধর্মের চশমা দিয়ে দেখলে ভুল হবে, কারণ যে আইন ঘিরে এত আলোচনা, সেই ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট তৈরি হয়েছিল 1950 সালে। অর্থাৎ আজ যারা বলছেন এটা শুধুই বিজেপির নতুন হিন্দুত্ববাদী এজেন্ডা, তারা কিন্তু ইতিহাসের অর্ধেকটা বলছেন। আবার যারা মানে যে বিজেপি সমর্থক যারা বলছেন এতে কোনো রাজনীতি নেই, এটা পুরনো আইনের ব্যাপার, সেই আইনটাকে মেনে চলার ব্যাপার, তারাও কিন্তু পুরো সত্যিটা বলছেন না। সত্যিটা কোথায়? সত্যিটা মাঝখানে। এটা ঠিকই এই আইন নতুন নয়, নতুন হলো এর কড়া প্রয়োগের ব্যাপারে রাজ্য সরকারের যে নির্দেশিকা জারি, বিজ্ঞপ্তি জারি, এইটা আইনের মূল কথা খুব পরিষ্কার। যত্রতত্র গবাদি পশু জবাই চলবে না, প্রশাসনিক অনুমতি, নির্দিষ্ট শর্ত এবং পশুর ব্যবহার যোগ্যতা, অর্থাৎ এই পশুর মাংস শুধু খাদ্যের জন্য ব্যবহার করা যাবে তখনই যখন তার জীবিত রাখলে তাকে দিয়ে কোনো কাজ পাবে না। এই বিষয়গুলো বিচার করেই জবাইয়ের প্রশ্ন নির্ধারিত হওয়ার কথা। আইন সেইভাবে তৈরি, সেখানে 14 বছরের কম পশুকে হত্যা করা চলবে না। কোনো পশু যদি দুধ দেয়, প্রজননে সক্ষম হয় বা কৃষিকাজে উপযোগী হয়, তাহলে তাকে নির্বিচারে জবাই করার অনুমতি আইনে নেই। সেটা বন্ধ করার জন্যই 1950 সালের ওই আইন। সহজ ভাষায় এই আইন বলছে গো হত্যা বা পশু জবাই ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, এটা নিয়ন্ত্রিত আইনি বিষয়। এবার আসল প্রশ্ন, যদি এই আইন যখন 1950 সাল থেকেই যখন আছে, তাহলে এতদিন তা কোথায় ছিল, কেন সেটা মানা হয়নি? এই প্রশ্নই পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে গিয়ে আঘাত করে। দশকের পর দশক এই রাজ্যে একের পর এক সরকার এসেছে, কংগ্রেস এসেছে, বামফ্রন্ট এসেছে, তৃণমূল এসেছে, কিন্তু অভিযোগ একটাই, এই আইনকে কাগজে রাখা হয়েছে, মাঠে প্রয়োগ হয়নি। বহু জায়গায় অনিয়ন্ত্রিত জবাই, লাইসেন্সবিহীন ব্যবস্থা, প্রশাসনিক উদাসীনতা আর সবার উপরে রাজনৈতিক নীরবতা। নীরবতা মানে নীরব থেকে সমর্থন দেয়া। এই সব মিলিয়ে আইনের মর্যাদা কার্যত এই রাজ্যে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রের হাতে আইন ছিল কিন্তু প্রয়োগের ইচ্ছা ছিল না, নিয়ম ছিল কিন্তু নজরদারি ছিল না, শাস্তির বিধান ছিল কিন্তু শাস্তির ভয় ছিল না। কেন? সমালোচকদের উত্তর সোজা, একটাই উত্তর, ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গে গোমাংসের প্রশ্ন শুধুই খাদ্যের প্রশ্ন নয়, এটা বহু বছর ধরে ধর্মীয় পরিচয়, আবার এক সম্প্রদায়ের কাছে ধর্মীয় পরিচয়, আবার আরেক সম্প্রদায়ের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠার ভাষা এবং অবশ্যম্ভাবী রাজনৈতিক অবস্থান তৈরির ক্ষেত্র হয়ে উঠেছে। মুসলিম সমাজের একাংশের মধ্যে এটি খাদ্যাভ্যাসের পাশাপাশি তাদের সাংস্কৃতিক অধিকার, নাগরিক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকারের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে গেছে। এখানে একটা জিনিস খুব পরিষ্কার করে বলা দরকার, সব মুসলিম, সব মাংস ব্যবসায়ী বা সব নাগরিককে
এক লাইনে ফেলে রাখা অন্যায়। কিন্তু এটাও সত্যি যে রাজ্যের রাজনীতিতে এই ইস্যুকে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার প্রতীকী বয়ান হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার নিজের ছেলেবেলার কথা বলি, আমাদের ক্লাসে মনিটর ছিলেন আবু তালেব ছিলেন আমাদের ক্লাসের মনিটর। আবু তালেবকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমাদের গ্রামের মানুষ আমি, সেখানে 40-30%, খুব বেশি হলে 30% মুসলিম, 70% হিন্দু জনগোষ্ঠী। সেখানে তারা ঈদ পালন করত। মহরমের সময় হিন্দু মুসলমান একসাথে তারা মহরমের তাজিয়া নিয়ে বেরোতো, লাঠি খেলতো। কিন্তু কোনোদিন আমরা দেখিনি আমাদের গ্রামের মধ্যে এখানে মুসলিম পাড়ায় সেখানে গরু কাটা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখিনি, শুনিনি। আমি একবার আবু তালেবকে, আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা গরু কখন কাটো তা কখন? বলেছে আমরা গরু কাটি না, গরু খাই না। তার একটাই অর্থ, তারা হিন্দু মানসিকতাকে সম্মান দিত। তারা মনে করত তখনকার মুসলমানরা, আজ থেকে 60 বছর আগে মুসলমানরা তারা মনে করত যে হিন্দুদের গরুকে তারা দেবতা বলে জ্ঞান করে, সুতরাং আমরা এমন কিছু করব না যাতে তাদের মানসিকতায় লাগে। কিন্তু ক্রমশ এই ধারণার পরিবর্তন হয়ে গেছে এবং এর মূলে যত না আছে মুসলমানরা, তার থেকে বেশি আছে আমাদের মুসলমানদের ভোট পাওয়ার জন্য আমাদের রাজনৈতিক নেতাদের নচ্ছার, তাদের ন্যাক্কারজনক তাদেরকে ব্যবহার করা। এবং এই জায়গাতেই সরকারি প্রশ্রয়ের অভিযোগে এই রাজ্যে আজকে যত্রতত্র গোমাংস, গরু কাটা হচ্ছে, যেখানে সেখানে, গায়ে গঞ্জে। আমি এমনও দেখেছি মন্দির থেকে 100 গজ দূরে নয়, গরু কাটা হচ্ছে সেখানে। এবং হিন্দুদের মানসিকতা লাগছে। আজকে হিন্দু মুসলমান যে একটা পরিষ্কার বিভাজনের জায়গায় এসছে এই রাজ্যে, তার পেছনে কিন্তু এই ধরনের ঘটনা, এই গো হত্যা কিন্তু একটা বড় জিনিস। সমালোচকদের বক্তব্য হচ্ছে প্রশাসন বহু ক্ষেত্রে বেআইনি বা অনিয়ন্ত্রিত জবাইয়ের বিরুদ্ধে চোখ বুজে থেকেছে, কারণ কঠোর পদক্ষেপ নিলে ভোটে তার মূল্য দিতে হতে পারত। অর্থাৎ আইনের প্রয়োগ হয়নি শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, রাজনৈতিক দিক দিয়েও। এই অভিযোগ যদি পুরোপুরি ভুল হতো, হিন্দুরা এই অভিযোগ করে, হিন্দুত্ববাদী শক্তিরা এই অভিযোগ করে, এই অভিযোগ যদি পুরোপুরি ভুল হতো, তাহলে প্রশ্ন উঠতো না কেন 50 বছর, বিশেষ করে গত 15 বছরে এই আইন কার্যত অদৃশ্য ছিল। কেন? এখানেই বর্তমান পরিস্থিতির গুরুত্ব। যদি এখন বিজেপি সরকার এখন এই আইন কঠোরভাবে প্রয়োগে নেমে আসছে, এটা বোঝা যাচ্ছে। এর সঙ্গে তারা একসঙ্গে কিন্তু দুটো বার্তাও দিচ্ছে। এই বার্তা হলো, প্রথম বার্তাটা হলো যে দেখুন, এটা কোনো নতুন নিষেধাজ্ঞা নয়, এটা পুরনো আইন। এমন একটা আইন আছে, এটা মুসলমানদের অনেকেই জানেই না আমাদের দেশে, কারণ জানাবার ব্যবস্থাই করা হয়নি। চুরি হলে ধরা পড়লে তার শাস্তি হবে, কিন্তু গরু কাটলে ধরা পড়বে তার শাস্তি হবে এমন কথা কোথাও নেই। মানে মানুষ জানেই না, আর এই না জানাটা শিখিয়েছে রাজনৈতিক নেতারা। দ্বিতীয় বার্তা, যে বিষয়কে দীর্ঘদিন ভোট ব্যাংকের কারণে প্রশাসন এড়িয়ে গেছে, সেটিকে এখন রাষ্ট্র আবার দৃশ্যমান করছে। আর এই দ্বিতীয় বার্তাটাই বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তি দিচ্ছে। কারণ বিজেপি জানে আইনটি তাদের তৈরি নয়, কিন্তু তার প্রয়োগ যদি ঠিকভাবে তারা করতে পারে, তাদের রাজনৈতিক ভাষার সঙ্গে সেটা মিলে যায়। এখানে এই বিষয়টি গভীর। একদিকে বিজেপি বলতে পারবে আমরা নতুন কিছু করছি না, কেবল আইন মানছি। অন্যদিকে তাদের সমর্থক ঘাঁটিতে এই পদক্ষেপ যাবে সাংস্কৃতিক দৃঢ়তার বার্তা হিসেবে। হিন্দু কনসলিডেশন, হিন্দুত্বের মেরুকরণ আরো তীব্র হবে। এই রাজ্যে আর যত্রতত্র গোহত্যা চলবে না। ফলে প্রশাসনিক পদক্ষেপ এবং রাজনৈতিক মুনাফা, এই দুটোই একসঙ্গে ঘটতে পারে, এটাই বাস্তবতা। তবে এখানেও একটি সতর্কতা জরুরি। খাদ্যাভ্যাসের স্বাধীনতা আর আইন ভঙ্গ এই দুই এক জিনিস নয়। কেউ গোমাংস খান কি খান না, সেটি এক সামাজিক ও সাংস্কৃতিক প্রশ্ন, তার খাদ্যাভ্যাসের প্রশ্ন। কিন্তু যদি বিদ্যমান আইন বলে নির্দিষ্ট নিয়ম ছাড়া জবাই করা যাবে না, তাহলে ওই আমার খাদ্যের অধিকার, সেই অধিকার রক্ষার নামে বেআইনি জবাই বৈধ হয়ে যায় না।
অর্থাৎ যে আইন প্রয়োগ যদি করা হয় তাহলে সেই আইনের বিরোধিতা করা যাবে না। গণতন্ত্রে অধিকার আছে, কিন্তু সেই অধিকারও আইনের ভেতরে থেকে চর্চা করতে হবে। রাষ্ট্রকে যদি চ্যালেঞ্জ করতেই হয় আদালতে যান, আইনসভায় যান, বা সাংবিধানিক পথে তা করুন, কিন্তু রাস্তায় অরাজকতা করে চলা যাবে না। এটা যেমন ঠিক, তো আবার এটাও ঠিক, আইন প্রয়োগ যদি শুধু বেছে বেছে করা হয় তাহলে সেই আইনই অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। যদি সত্যি সরকার আইনের শাসন চায় তবে তাকে সব ক্ষেত্রেই একই কঠোরতা দেখাতে হবে। অবৈধ জবাইখানা নিষিদ্ধ করতে হবে, লাইসেন্সিং, ব্যবসা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পশু পাচার, সব দিকে আইনের কঠোরতা আনতে হবে। কেবল রাজনৈতিকভাবে সুবিধাজনক জায়গায় শক্তি দেখালে মানুষ সেটাকে আইন নয়, সেটাকে আইনের আড়ালে অন্য রাজনৈতিক কৌশল বলে দেখবে। তাই এই বিতর্কের ভাষাটা এটাই হওয়া উচিত। এই আইন বিজেপির বানানো নয়, এই আইন বহু পুরনো, এই আইন দীর্ঘদিন উপেক্ষিত ছিল। এই উপেক্ষার পেছনে প্রশাসনিক ব্যর্থতা যেমন ছিল তেমনই ছিল ভোট ব্যাংকের রাজনীতি। আর আজ তার কঠোর প্রয়োগ বিজেপির হিন্দুত্ববাদী অবস্থানকে নিঃসন্দেহে রাজনৈতিক শক্তি দেবে। অর্থাৎ দুটোই একসাথে সত্যি এবং দুটোই সত্যি। প্রথম সত্য সেটা হলো আইনের শিকড় রয়েছে ইতিহাসে। দ্বিতীয় সত্য তার বর্তমান প্রয়োগ রয়েছে বর্তমানের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের মানুষের এখন আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করা দরকার। আইন প্রয়োগের পক্ষে যেমন কথা বলা হচ্ছে, তারা এতদিনের প্রশাসক নীরবতারও সমালোচনা করেছেন, আর করেছেন বলেই হাইকোর্টে কিন্তু মামলা গিয়েছিল। আর হাইকোর্ট তারা বলে দিয়েছে যে যেখানে সেখানে গোহত্যা চলবে না। যারা আজ এই আইনের বিরোধিতা করবেন তাদেরও স্বীকার করতে হবে যে পুরনো আইনকে বছরের পর বছর অকার্যকর করে রাখা হয়েছে, আর আইন ভাঙাটা কোনো অধিকারের কথা হতে পারে না। যতক্ষণ সেটা আইন আছে ততক্ষণ সেটা মানতে হবে। রাষ্ট্র যদি সত্যি আইন মানাতে চায় তাহলে সেটি হতে হবে স্বচ্ছ, সমান এবং আইনি সীমার মধ্যে। কিন্তু যদি এই প্রয়োগ কেবল মেরুকরণের হাতিয়ার হয়, নানাভাবে কিন্তু হওয়ার সুযোগ আছে। বলেই দিতে পারে যে এই প্রাণীকে হত্যার উপযুক্ত নয়, অর্থাৎ সার্টিফিকেট যদি না দেওয়া হয় তাহলে সেটা করা যাবে না। সুতরাং আইন যদি মেরুকরণের হাতিয়ার করা যেতেই পারে, আইনকে প্রয়োগকে সেইভাবে নিয়ন্ত্রিত করে, তাহলে কিন্তু মানুষ সেটা বুঝে ফেলবে। পশ্চিমবঙ্গের রাজনীতি আজ সেই মোড়ে দাঁড়িয়ে যেখানে গোহত্যার প্রশ্ন শুধু ধর্মের প্রশ্ন নয়, শুধু খাদ্যের প্রশ্ন নয়, এটা অধিকারের প্রশ্ন যেমন তেমনি এটা আইনের শাসন, ভোট ব্যাংকের রাজনীতি এবং সাংস্কৃতিক আধিপত্যের সংঘর্ষে পরিণত হয়েছে। আর এই কারণে 1950 সালের একটি আইন 2026-এ এসে হঠাৎ আবার রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রে এসে হাজির হয়েছে। তবু আমি মনে করি বিস্ফোরণ হবে না এই কারণেই, কারণ নতুন বাস্তবিকতাকে মানতে হবে। শুধু মুসলিমরা মানবেন না, মানতে হবে হিন্দুদেরও। কেন মানতে হবে? হ্যাঁ, মানার একটাই কারণ হচ্ছে, মুসলিমরা যদি মনে করেন এইটা নিয়ে তারা দেশব্যাপী আন্দোলন করবেন, কিন্তু সে আন্দোলন কোনো কার্যকর সফল হবে না। তালাকের বিরুদ্ধে, 3 তালাকের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিছু করতে পারেননি। আন্দোলন করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে, সংশোধনের বিরুদ্ধে, কিচ্ছু করতে পারেননি। এই পশ্চিমবঙ্গে SIR এর বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকারের সঙ্গে মুসলিমরাও নেমে এসেছেন রাস্তায়, কিচ্ছু করতে পারেননি। অর্থাৎ মনে রাখবেন, আপনার বিরুদ্ধে শুধু রাষ্ট্রীয় প্রশাসন নেই, আপনার বিরুদ্ধে একটা বড় সম্প্রদায়, যারা এই রাজ্যের 70% মানুষ, তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হবে। গোবধ করুন, গরুকে জবাই করুন, কিন্তু নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট আইন মেনে। আবার এই আইনটা অর্থাৎ ঠিক মতো যাতে মিউনিসিপ্যালিটিতে, সেখানে স্বাস্থ্য অধিকর্তার, প্রাণী সম্পদ অধিকর্তারা যাতে
যথেষ্ট সার্টিফিকেট দিতে পারেন এবং সেই সার্টিফিকেট যাতে রাজনীতি না হয়ে সেটা যাতে সত্যের উপরে ভিত্তি করে হয় সেই ব্যবস্থাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে। অকারণে আমরা সবাই জানি গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে অনেক অনেক মানে কি বলবো খারাপ কাজ হয়েছে। প্রথমে 34 বছর বামফ্রন্টের আর পরে 15 বছর মমতা সরকার এই রাজ্যটাকে একেবারে দুর্নীতি, অনাচার, কুশাসন, অপশাসনের আড়ত করে তুলেছে, অপশাসনের কেন্দ্রে নিয়ে গেছে এই রাজ্যকে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর সব কাজ একসাথে ধরা যায় না। এই সরকার এই কাজটি করেছে যার যথেষ্ট গুরুত্ব আছে। আমরা মনে করব আইনের শাসনটাই বড় হোক। কারো ধর্মের পরিচয়, কারো অধিকার রক্ষার জন্য আইনের বিরোধিতা কেউ যেন না করেন, এই আশা রেখেই এই প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।